হুম। আসসালামু আলাইকুম। এনজিবি স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ফিনান্স ও ব্যাংকিং অধ্যায়ের 10ম অধ্যায়। অধ্যায়টার নাম বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচয়। আমরা প্রথম আগে জানার চেষ্টা করব বাণিজ্যিক ব্যাংক কি। বাণিজ্যিক ব্যাংক হলো সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকই বুঝি। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার অনেক আধুনিকায়ন ও বিশেষায়ন ঘটেছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনে অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ ও গ্রাহকদেরকে ধার দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফা ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যার অর্থে লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। তার মানে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য বা সেবা লেনদেন করে থাকে, এরকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মুনাফা অর্জনের একটা বড় মাধ্যম। যে ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক শুধু মুনাফা অর্জন করা ছাড়াও আরও তার বিশেষ কিছু উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের অন্যান্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে যেমন মুনাফা অর্জন। মুনাফা অর্জন তো বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য, এটা তো আমরা আগেই বলে নিয়েছি। দ্বিতীয় উদ্দেশ্য হলো বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক হুন্ডি বিনিময় বিলের প্রচলন করে থাকে। অর্থাৎ যে বাণিজ্যিক ব্যাংক যে কার্যক্রমগুলো করে থাকে, যে বিনিময়টা করে থাকে, সেটা কিসের মাধ্যমে? চেক, হুন্ডি এবং বিলের মাধ্যমে প্রচলন করে থাকে। এটাই গেল বিনিময় বিলের মাধ্যম। মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংক প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা, কিন্তু এই মুনাফা অর্জন করতে গেলে তাকে মূলধন গঠন করা লাগে। মূলধনটা কিভাবে গঠন করে? বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন গ্রাহকের কাছ থেকে সঞ্চিত যে অর্থ আছে, সে অর্থটা তার নিজের কাছে গচ্ছিত রাখে এবং তার বিনিময়ে তাদের কিছু মুনাফা দেয়। এই বিভিন্ন গ্রাহকের কাছ থেকে যে মূলধনটা সংগ্রহ করে, এটা হচ্ছে মূলধন গঠন। জনকল্যাণ। এরপর আসে জনকল্যাণ। বাণিজ্যিক ব্যাংক যে শুধু মুনাফা অর্জন করে তা নয়, কিন্তু এর জনকল্যাণও সাধন করে। কারণ অনেকের আগ্রহ আছে, ইচ্ছা আছে যে একটা ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তার অর্থ নেই। তখন বাণিজ্যিক ব্যাংক কি করে? তাদেরকে সুদের বিনিময়ে, মুনাফার বিনিময়ে তাদেরকে লোনের ব্যবস্থা করে থাকে। এই লোন নিয়ে তারা কি করতে পারে? বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে থাকে। এতে করে মানুষের অনেক উপকার সাধন হয়ে থাকে, তাদের কর্মসংস্থানের তৈরি হয়ে থাকে। এই জন্য বাণিজ্যিক ব্যাংক জনকল্যাণমূলক কাজও করে থাকে। এরপরে উদ্দেশ্য হলো ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করা। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা। বাণিজ্যিক ব্যাংক অন্যতম উদ্দেশ্য হলো যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা। তার মানে যখন গ্রাহকরা ব্যাংক থেকে ঋণ নেয়, সেটা কিভাবে ঋণ নেবে, এটা কি কাজে ব্যবহার করবে, কি কি কাজ করলে তারা মুনাফা অর্জন করতে পারবে, এইভাবে পরিকল্পনা তারা দিয়ে থাকে এবং এটাকে বাস্তবায়ন করার জন্য সাহায্য সহযোগিতা করে থাকে। কারণ ব্যাংকের থেকে শুধুমাত্র ঋণ গ্রহণ করলে হবে না, কারণ পরিকল্পনা আমাকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। কারণ যে আমরা ব্যাংক থেকে যে একটা ঋণ নিলাম, এই ঋণটা কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি। মানে বিনা কারণে তো ব্যাংক কারো ঋণ দেবে না। ব্যাংক সবসময় ঋণ দেবে মুনাফা ভিত্তিক, কারণ যে জায়গা থেকে তার মুনাফা অর্জন হবে সেখানে সে ঋণ প্রদান করবে। যদি সে মুনাফা না পায়, তাহলে সে জায়গায় সে ঋণ প্রদান করবে। আগে দেখবে তার পরিকল্পনা কেমন আছে। যদি পরিকল্পনা ভালো থাকে এবং সেটা সে বাস্তবায়ন করতে পারে, তাহলে ব্যাংক তাকে কি করবে? ঋণ প্রদান করবে। এই জন্য বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটা উদ্দেশ্য হলো কি? যে পরিকল্পনারও বাস্তবায়ন করা। সম্পদের সুষম বন্টন। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নততর করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম কাজ। কারণ সম্পদ খালি গড়লে হবে না, সেটাকে সমানভাবে বন্টনও করতে হবে। এই বন্টনটা করা বাণিজ্যিক ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। কর্মসংস্থান সৃষ্টি। ব্যাংক কিন্তু আমাদের সমাজে অনেক কর্মসংস্থান তৈরি করার সুযোগ তৈরি করে দেয়। কারণ আমাদের দেশে অধিকাংশ লোকই বেকার। এখন বেকার থাকলে তারা তো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। তাদের কি প্রয়োজন? অর্থ প্রয়োজন। তো অর্থ যোগান কে দেবে? তখন বাণিজ্যিক ব্যাংক এই অর্থ দেওয়ার বিভিন্ন সিস্টেম তৈরি করে দেয়, যে কিভাবে তারা ব্যাংক থেকে লোন পাবে, অর্থাৎ ঋণ পাবে। এইভাবে যদি ব্যাংক তাদের বিভিন্ন ডকুমেন্টসের মাধ্যমে,
গ্রহণযোগ্যতার মাধ্যমে যদি বা বিভিন্ন জায়গায় ঋণ প্রদান করে, তাহলে তারা কি করবে, বিভিন্ন কর্মসংস্থান তৈরি হবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, ফার্ম করতে পারবে, এটা বিভিন্নভাবে তারা কর্মসংস্থান তৈরি করতে পারবে। এই জন্য বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থানের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ভূমিকা পালন করে। এরপর উদ্দেশ্য হলো ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। ধনী দরিদ্রের বৈষম্য হ্রাস। বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রমে সকল শ্রেণীর জনগণের অংশগ্রহণই নিশ্চিত করে। তার মানে বাণিজ্যিক ব্যাংক থেকে ধনী গরিব সবাই ঋণ গ্রহণ করতে পারবে। এই জায়গায় কোনো ভেদাভেদ নেই বা কোনো রকম বাধ্যবাধকতা নেই, যার কারণে ধনী গরিব সবাই যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে, সেজন্য ব্যাংক এই ধনী গরিবের মধ্যে দূরত্বটা হ্রাস করে। এরপর সঞ্চয় প্রবণতা সৃষ্টি। সঞ্চয় প্রবণতা সৃষ্টি। জনগণের মাঝে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করা বাণিজ্য ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। এখন কিভাবে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে? মানুষ যখন কোনো ইনকাম করে, যখন আয় করে, তখন তারা সম্পূর্ণটা খেয়ে ফেলতে চায় না, তারা কিছু জমাতে চায়। এই জমানোর কোথায় জমাবে, এটা তারা বিভিন্ন মাধ্যম খুঁজে, কোথায় ভালো এবং নিরাপদ জায়গা খুঁজে পাওয়া যায়। বাণিজ্যিক ব্যাংক এই নিরাপত্তাটা দেয় বলে তারা কি করতে পারে, সঞ্চয় প্রবণতা সৃষ্টি করতে পারে এবং ভবিষ্যতে এই টাকাগুলো তারা কাজে লাগাতে পারে বলে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তারা সঞ্চয় সৃষ্টি করে সঞ্চয় সৃষ্টি করতে পারে। বাণিজ্য ব্যাংকের এটা একটা প্রধান উদ্দেশ্য। এরপর আছে নিরাপত্তা। নিরাপত্তা যে কোনো বিষয় নিরাপত্তাটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে যদি নিরাপত্তা থাকে তাহলে কাজটা সঠিক এবং সফল কাজে লাগাবো। যদি আমরা একটা নিরাপত্তার সাথে আমরা রাখতে না পারি এবং পরবর্তীতে ফেরত না পাই, তাহলে আমরা সে জায়গায় সঞ্চিত অর্থ রাখবো না। এই জন্য সঞ্চিত অর্থ জমা রাখার জন্য নিরাপত্তাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বাণিজ্যিক ব্যাংকে নিরাপত্তার কাজটাও করে থাকে। এরপরে আছে অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক স্থিতিশীলতা ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের নীতির সাথে একত্রতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকে এই অর্থনৈতিক স্থিতিশীলতা অবশ্যই পালন করে, কারণ অহরহ টাকা পয়সা বাজারে ছাড়া যাবে না। ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে অর্থনৈতিক স্থিতিশীলতা রাখতে হবে, কারণ তার বেশি যদি হয় তাহলে অর্থের অবমূল্যায়ন হয়। এই জন্য এটা ঋণ নিয়ন্ত্রণের কাজটা করে থাকে হলো বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সাথে একত্রতা প্রকাশ করে হচ্ছে বাণিজ্য ব্যাংক। এরা দুটো একসাথে মিলে এরা অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিকঠাক রেখে দেয়। এরপরে আসেন আরেকটা উদ্দেশ্য, যে বাণিজ্যিক শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। শিল্প বাণিজ্যিক উন্নয়ন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিল্প বাণিজ্য উন্নয়ন কারণ ব্যাংক যখন মানুষের ঋণ দেয়, সেই ঋণটা সঠিকভাবে কোথায় প্রয়োগ হবে, এটা হচ্ছে যারা শিল্প বাণিজ্য করবে তাদের মাধ্যমে যদি ঋণটা প্রদান করা হয়, তাহলে ব্যাংকের টাকা ফেরত পাওয়ার প্রবণতা বেশি থাকে এবং বাণিজ্যিক ব্যাংক শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক ক্ষেত্রে বেশি ঋণ প্রদান করে থাকে, কারণ এরা অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখে। এই ভূমিকা রাখার কারণে দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়। এজন্য শিল্প বাণিজ্যিককে ঋণ প্রদান করা বাণিজ্য ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্য। এরপর আছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন এটা অতি সত্যি কথা যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অবশ্যই টাকা পয়সা প্রয়োজন। টাকা পয়সা যদি না হয় তাহলে জীবনযাত্রার মান উন্নয়ন হয় না। তাহলে যখন মানুষের
বাণিজ্যিক ব্যাংক কি দিচ্ছে, যে কি কি উদ্দেশ্য পালন করতেছে? প্রথম দিচ্ছে মুনাফা অর্জন করতেছেন, বিনিময়ের মাধ্যম তৈরি করতেছেন, মূলধন গঠন করতেছেন, জনকল্যাণ, ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করতেছেন, তারপরে পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন সহযোগিতা করতেছেন, সম্পদের সুষম বন্টন করতেছেন, কর্মসংস্থান সৃষ্টি করতেছেন, ধনী দরিদ্র বৈষম্য হ্রাসকরণ করতেছেন, সঞ্চার প্রবণতা সৃষ্টি করতেছেন। এরপরে আরো আছেন যে নিরাপত্তা, অর্থনীতি স্থিতিশীলতা, শিল্প বাণিজ্য উন্নয়ন। এইসব কিছু যখন সব একসাথে হয় তখন অবশ্যই মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। কারণ যখন কর্মসংস্থানের অবস্থা তৈরি করে, নিরাপত্তা দেয়, তখন মানুষের জীবনযাত্রার মান এমনি অটোমেটিক্যালি তার ভালো হয়ে যায়। এই জন্য বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা, কিন্তু তারপরেও সে এই উদ্দেশ্যগুলো পালন করে থাকে। এরপর আমরা আসি বাণিজ্যিক ব্যাংকের কার্যগুলি। বাণিজ্যিক ব্যাংক কি কিভাবে কাজগুলো করে থাকে। বাণিজ্যিক ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন রকম সেবা প্রদান করে। বাণিজ্যিক ব্যাংকের সেবা আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রধান কার্যবলী ও বিশেষ বা অন্যান্য কার্যবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী। বাণিজ্যিক ব্যাংক দুই ভাবে এই কার্যবলীটা করে থাকে। একটা হচ্ছে প্রধান কার্যবলী, দ্বিতীয় আছে বিশেষ ও অন্যান্য কার্যবলী, বিশেষ ও অন্যান্য কার্যবলী। আমরা প্রথম আলোচনা করব প্রধান কার্যবলী কি কি আছে। প্রথম কার্যবলী হলো প্রধান কার্যবলীর ভিতরে আছেন আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমানত গ্রহণ ও সুদ প্রদান। বাণিজ্যিক ব্যাংক প্রথমে হচ্ছেন জনগণের মাঝ থেকে অলস এবং সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। এতে করে কি হয়, বাণিজ্যিক ব্যাংকের একটা ফান্ড তৈরি হয়। এর থেকে এবার যারা অসহায় এবং যাদের টাকা পয়সা প্রয়োজন, তাদের নির্দিষ্ট পরিমাণ ডকুমেন্টসের বিনিময়ে সুদের মাধ্যমে টাকা প্রদান করে। আমরা এটা আরো বলতে পারি যে গ্রাহকের নিকট থেকে তাদের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসাবে বিভিন্ন প্রকার হিসাব, যেমন চলতি হিসাব, সঞ্চয় হিসাব ও স্থায়ী আমানত গ্রহণ করে ব্যাংক এর প্রধান কাজটি করে থাকে। আমাদের জানা দরকার যে ব্যাংক হিসাব কয় রকম। ব্যাংক হিসাব হচ্ছে তিন প্রকার। ব্যাংক হিসাব তিন প্রকার, যথা চলতি হিসাব, সঞ্চয় হিসাব, সঞ্চয়ী হিসাব, হলো স্থায়ী হিসাব। ব্যাংক সাধারণত এই তিন হিসাবের কিভাবে, যে প্রথম হচ্ছে আমানত গ্রহণ করা হচ্ছে এই তিন হিসাবের মাধ্যমে, চলতি হিসাবের মাধ্যমে। চলতি হিসাবে গ্রাহকের কাছ থেকে তারা টাকা আমানত হিসাবে গ্রহণ করে, কিন্তু চলতি হিসাবের উপরে কোনো সুদ দেওয়া হয় না। এবং সঞ্চয় হিসাবের উপরে কোনো সুদ দেওয়া হয় না। সঞ্চয় হিসাবের অল্প হারে সুদ দেওয়া হয়। এবং স্থায়ী আমানতের উপরে তুলনামূলকভাবে বেশি হারে সুদ দেওয়া হয়। বেশি হারে সুদ দেওয়া হয়। তাহলে আমরা সাধারণত জানতে পারলাম কি, যে ব্যাংক তিন হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে। প্রথমত হচ্ছে চলতি হিসাব, তারপর হচ্ছে সঞ্চয় হিসাব, তারপর হচ্ছে স্থায়ী হিসাব। এই তিন হিসাবের মাধ্যমে যখন তারা জনগণের মাঝ থেকে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, তখন ব্যাংক
এইটাকে ব্যাংকে শুধুমাত্র জমা রাখে না, এরপর কি করে অন্যের কাছে আবার সুদের মাধ্যমে ঋণ প্রদান করে। গ্রাহকের নিকট থেকে তাদের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে বিভিন্ন প্রকার হিসাবে চলতি সঞ্চয় ও স্থায়ী আমানতের মাধ্যমে ব্যাংক এই কাজটি করে থাকে। সঞ্চয় ও স্থায়ী হিসাবে আমানতকারীদের জমা অর্থের উপর ব্যাংক একটি নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। চলতি হিসাবে সুদ প্রদান করা না হলেও সেখানে কিছু কিছু সুবিধাও দেওয়া হয়। তার মানে আমরা চলতি হিসাবের উপরে কোনো সুদ দেওয়া হয় না, কিন্তু কিছু সুবিধা দেওয়া হয়। আর সঞ্চয় হিসাবের উপরে অল্প হারে সুদ দেওয়া হয় এবং স্থায়ী আমানতের উপরে একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। তাহলে আমরা কি করলাম, যে আমানত হিসেবে গ্রহণ করলো এবং অন্যের প্রয়োজনে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে গ্রাহকের মধ্যে সুদের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে। এবার যখন গ্রাহকের কাছ থেকে তারা ঋণ আমানত হিসেবে গ্রহণ করে এবং যারা ঋণ নেয় তাদের মাধ্যমে সুদের মাধ্যমে ঋণ প্রদান করে থাকে, এই দুইয়ের পার্থক্য হচ্ছে মুনাফা। দুইয়ের পার্থক্য হচ্ছে মুনাফা। এবারে ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। সেই অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদান করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক একদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর যে সুদ আদায় করে তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিকতর হারে সুদ আদায় করে। এই অতিরিক্ত সুদের হারই ব্যাংকের কার্য পরিচালনাগত আয়। তার মানে যখন আমানতকারীর কাছ থেকে তারা সুদের মাধ্যমে আমানত গ্রহণ করে এবং সুদের মাধ্যমে ঋণ প্রদান করে, আমানতকারী ঋণ এবং প্রদত্ত সুদের বিনিময়ে ঋণের যে পার্থক্যটা হয় সেটা হচ্ছে ব্যাংকের আয়। এটাকে আমরা ব্যাংকের মুনাফা ধরতে পারি। ঋণ আমানত সৃষ্টি। এরপরে আছে ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটাই ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। কারণ ব্যাংক যখন কারো ঋণ দিতে চায় তখন কি করা লাগে, ব্যাংক যে ঋণ নেবে তাকে ব্যাংকে আগে একটা হিসাব খোলা লাগে। হিসাব খুলে ঋণকৃত টাকা, ঋণ গ্রহীত যে টাকা ওটা তার নিজের হিসেবে আগে জমা করা লাগে, সেখান থেকে চেকের মাধ্যমে তার টাকা উত্তোলন করা লাগে। এই জন্য আগে কি করে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে হিসাবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট ও পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। তাহলে বিনিময়ের মাধ্যমে ব্যাংক কি কি মাধ্যম ব্যবহার করে? প্রথমত ব্যবহার করেছে বিনিময় বিল, চেক, প্রত্যয়নপত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। মূলধন গঠন। মূলধন গঠন হলো ব্যবসার প্রধান কাজ। যে আগে যদি ব্যাংকে মূলধন না থাকে তাহলে তারা গ্রাহকের মাঝে কিভাবে ঋণ প্রদান করবে? তা আমরা আগে বলেছি যে মূলধন কিভাবে গঠন করে। ব্যাংক হচ্ছে জনগণের মাঝ থেকে সঞ্চিত অর্থ বা অলসভাবে যে পড়ে থাকা যে অর্থগুলো আছে সেগুলো ব্যাংক আমানত হিসেবে গ্রহণ করে। আমানত হিসেবে গ্রহণ করে তাদের একটা নির্দিষ্ট পরিমাণে সুদের ব্যবস্থা করে দেয়। তখন যখন ব্যাংক থেকে মানুষ কিছুটা লাভ পায় তখন তার সঞ্চিত যে অর্থ থাকে বা অলসভাবে পড়ে থাকা যে অর্থ থাকে এটা ব্যাংকে জমা করে। জমা করলে ব্যাংকের একদিকে যেমন মূলধন গঠন হয়, অন্যদিকে সেই ঋণ আমানতও সৃষ্টি করতে পারে। কারণ ব্যাংক হিসেবে টাকা গ্রহণ করলো এবং এইটাকে সে জনগণের মাধ্যমে আবার ঋণ হিসেবে প্রদান করলো। একদিকে দুটো কাজ করলো, সে দুটো কাজ করলো। প্রথমত করলো সে ব্যাংকের মূলধন গঠন করলো, অন্যদিকে ব্যবসা পরিচালনা করার জন্য মানুষকে সুদের বিনিময়ে ঋণ প্রদান করলো। নোট ইস্যু। এরপরে কার্যাবলী আছে নোট ইস্যু। সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা করে কেন্দ্রীয় ব্যাংক। তার মানে কিছু কিছু কাজ আছে বাণিজ্যিক ব্যাংক করে, কিছু কিছু কাজ আছে কেন্দ্রীয় ব্যাংক করে। ঠিক তেমনি মুদ্রা প্রচলন করার কাজটা কেন্দ্রীয় ব্যাংকে করে থাকে, বাণিজ্যিক ব্যাংক করে না। তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলন করে। যেমন ধরা যাক তোমরা সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসাবে 1 লক্ষ টাকা জমা আছে। এমত অবস্থায় তুমি যদি 60,000 টাকা কম্পিউটার ক্রয় করো তবে তোমার অ্যাকাউন্টসে চেক তুমি টাকা পরিশোধ করতে পারো। এভাবে ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসাবে এবং মুদ্রা বিকল্প হিসাবে কাজ করে। সরকারের মুদ্রা প্রচলনের কাজটা সহজ করে দেয়। এরপরে কার্যাবলী হচ্ছে ওসি হিসাবে কাজ করা।
এরপরে কাজ আছে ওসি হিসাবে কাজ করে। ওসি হিসাবে কাজ, ওসি হিসাবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পত্তির ওসি এবং সংস্থার আর্থিক সচ্ছলতা সার্টিফিকেট প্রদান করে থাকে। এরপরে বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি সাহায্য করে থাকে। আমদানি রপ্তানি সাহায্য, রপ্তানি সাহায্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়নপত্র এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্য রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়নপত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানি মধ্য আর্থিক ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুটি পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসা বাণিজ্য ব্যাপক ভূমিকা রাখে। আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন ও উপদেশ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিমূলক কার্যাবলী। তার মানে যখন আমরা আমদানি রপ্তানি, আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে যাই তখন অর্থের ভাঙার একটা প্রয়োজন হয়ে পড়ে। কারণ মনে করো তুমি যখন ভারতে যাবো তখন তোমার প্রয়োজন হবে কি ভারতের রুপি দরকার। তখন বাংলাদেশের যে টাকা আছে ওটা ব্যাংকের মাধ্যমে রুপিতে পরিণত করে সেটা ভারতে যে খরচ করা প্রয়োজন হয়ে পড়ে, কারণ বাংলাদেশের টাকা ভারতে চলে না। ঠিক তেমনি ভারতে যদি কোনো লোক বাংলাদেশে আসে তাহলে তার টাকা বাংলাদেশের টাকা প্রয়োজন, তখন ভারতের রুপি বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে টাকা নিয়ে তখন বাংলাদেশের টাকা ব্যবহার করতে পারবে। এইভাবে আমদানি রপ্তানির মাধ্যমে যে টাকাও আমদানি রপ্তানির মাধ্যমে কি করতে পারে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। এরপর হচ্ছে সরকারের কোষাগার হিসেবে কাজ। সরকারের কোষাগার হিসাবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য কোনো নির্বাচিত ব্যাংকে সরকার কোষাগার হিসেবেও কাজ করে। এরপর আছে বিনিময় বিল, পরিবহন বিল ইত্যাদি ভাঙানো। বিনিময় বিল, পরিবহন বিল ইত্যাদি ভাঙা। ব্যাংক মক্কেলের পক্ষে বার্তার মাধ্যমে বিনিময় বিল, পরিবহন বিল ইত্যাদি ভাঙিয়ে দেবে। এছাড়া আরো বিশেষ কিছু কার্যগুলি আছে, যেমন মূলধন বিনিয়োগ করা, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা, অর্থ সংস্থান, অর্থের নিরাপত্তা প্রদান, পরামর্শ দান, কর্মসংস্থান, ঋণ নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্যিক ব্যাংক তহবিল গঠন ইত্যাদি। এই দুটোভাবে বাণিজ্যিক ব্যাংকের দুটো কার্যকরী থাকে, একটা হচ্ছে সাধারণ কার্যকরী, প্রধান কার্যকরী, আর হচ্ছে বিশেষ কার্যকরী। আমরা আজকে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য এবং কার্যকরী সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী থেকে আমরা এই অধ্যায়ে আর যে কাজটুকু আছে আমরা পরবর্তী ক্লাসে করবো ইনশাআল্লাহ।